পিনাকি ভট্টাচার্য পেশায় একজন চিকিৎসক, ফ্রান্সে এক্সাইলে আছেন দীর্ঘ বছর ধরে। ওনাকে বাংলাদেশের মানুষ আসলে একজন চিকিৎসক বা পেশাদার ডক্টর হিসেবে না জানলেও ওনাকে চিনেন তার রাজনৈতিক বয়ানের জন্য। তিনি একই সঙ্গে নিন্দিত এবং নন্দিত। তার বয়ান বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট ভূমিকা রেখেছে, বিশেষ করে মাঠ পর্যায়ের মানুষের কাছে তিনি অত্যন্ত পরিচিত একটি মুখ। এবং যারা ইসলামিক ওয়ার্ল্ডে কাজ করেন বা ইসলামিক ধ্যান ধারণার ভেতরে থাকেন, তাদের কাছেও এই ব্যক্তি তার নতুন বয়ান দিয়ে সবকিছুকে পরিবর্তন করে দিচ্ছেন। কিন্তু এই ব্যক্তির একটা বিষয় আমাকে সবসময় চিন্তিত করে। তার একটি হচ্ছে যে 2013 সালে যে শাহবাগের আন্দোলন এবং পরবর্তীতে যদি আপনারা দেখেন 2025 সালে যে শাহবাগ আন্দোলন, দুটোর সাথেই তিনি সরাসরি থেকেছেন। এবং এটা উভয় ক্ষেত্রে যদি আপনি দেখেন যে 2013 সালে যে শাহবাগ গড়ে উঠেছিল তার পেছনে যারা ভূমিকা রেখেছেন তাদের একজন ছিলেন এই পিনাকি। এবং কার্যকর সময় তিনি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সেটা বলা খুব দুষ্কর। কারণ 2024 সালে যখন জুলাই মাসে ছাত্রদের আন্দোলন গড়ে উঠছিল, বিশেষত 18 তারিখের 16 তারিখ 17 তারিখ 18 তারিখ এবং 19 তারিখে যখন ছিল, তখন উনি সরাসরি এর বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছিলেন যে এটা সরকারের একটি সাজানো প্রেক্ষাপট। এবং 19 তারিখে মানুষ মারা যাওয়ার পরে হয়তো তার বোধোদয় হয়েছিল। এবং আজকের এই ভিডিওটি আমি বানানোর চেষ্টা করেছি মূলত কেন এই ব্যক্তি, এই ডক্টর পিনাকি কিভাবে এবং কেন কাদেরকে নিয়ে এই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে এবং সরকারের একটি বড় অংশ সেনাবাহিনীকে নিয়ে তার যে অবস্থান, কেন উনি কন্টিনিউয়াস ক্রিটিসিজম করে যাচ্ছেন এবং কেন তাদেরকে আক্রমণ করছেন, তাদেরকে ঘিরে যতটুকু পাচ্ছেন তথ্য বা গুজবের সংমিশ্রণে তথ্য আমাদেরকে দিচ্ছেন এবং কি তার উদ্দেশ্য, কারা এর পেছনে, এই নিয়ে আজকে আমাদের এপিসোড। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আসলে আমরা বোঝার চেষ্টা করি এই সরকারের ভর কেন্দ্র কোথায়, অর্থাৎ এই সরকার কাকে ঘিরে বর্তমানে কার কার সহযোগিতায় এই সরকারটা দাঁড়িয়ে আছে। ধরেন এক সরকার যখন রাজনীতির মাঠে থাকে, সেই সরকার যখন তার রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে আসে, তখন ভিন্ন প্রেক্ষাপট হয়। কিন্তু এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটা সরকার। ফলে এই সরকারের বড় অংশটি হচ্ছে মূলত সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী তার সমর্থনটি এখানে একদম একচ্ছত্রভাবে দিচ্ছে এবং তাদের কারণে একদম প্রত্যন্ত অঞ্চলে মানুষগুলো, পুলিশ যখন ভেঙে পড়েছিল, অন্যান্য বাহিনীগুলোর নেতৃত্ব যখন পালিয়ে গিয়েছিল, তখন সশস্ত্র বাহিনী তার ক্যাপ্টেন, তার মেজর, তারা রুট লেভেলে গিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একটা বাফার ক্রিয়েট করে অপরাধ যাতে না হয় এবং ক্রাইম যাতে কমে আসে সেই সহযোগিতা করার চেষ্টা করেছিল। তাহলে সশস্ত্র বাহিনী হচ্ছে এই সরকারের একটি বড় স্তম্ভ। এরপরে আসেন আমরা দেখতে পাবো আরেকটি বড় গ্রুপ হচ্ছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো, যারা এখন মাঠে আছে। তাহলে কারা এই মাঠে আছে এই মুহূর্তে? প্রধান বিরোধী দল যদি আপনি বলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি। বিএনপির ভূমিকাটা কি করছে? যে বিএনপি একটি রাজনৈতিক দল, দীর্ঘ বছর তারা বিরোধী দলে ছিল। এর আগে তারা সরকার গঠন করেছে, বিভিন্ন বিতর্কের মধ্য দিয়ে তারা সরকার থেকে চলে গিয়েছে এবং এখন একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে তাদের নিজস্ব 31 দফার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করার চেষ্টা করছে। ফলে এই রাজনৈতিক দলটি এখন অবশ্যই এই সরকারকে সমর্থন দিচ্ছে এবং আপনি দেখবেন যে এই সরকারের সাথে যখন কোনো বিষয়ে দ্বিমত হয়, তখন তারা গিয়ে সরকারের সাথে বসছে, ডক্টর ইউনূসের সঙ্গে বসছেন এবং সরকারকে তারা এক্সপ্লেন করছেন বা তাদের কাছে জানাচ্ছেন এবং সরকার একটু বড় অংশ। এরপরে আসছে যে জনসমর্থনের যে অংশটি, সেটা হচ্ছে যে এই সরকারের কে বড় একটি মানুষ জনসমর্থন দেওয়ার চেষ্টা করছে এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে যখন সরকার কোনো কথা বলছে, হেভি লাইক টাইক শেয়ার পড়ছে, যাতে সরকার যে ভালো কাজ করছেন সেইগুলো বোঝানোর চেষ্টা করা, হ্যাঁ সরকারের সাথে আছি। এবং ডক্টর ইউনূস যখন ঈদের নামাজ পড়তে গেছেন বা দেশের বাইরে গেছেন, এক ধরনের যারা একেবারে অগণতান্ত্রিক মানসিকতার ভেতর দিয়ে বড় হয়ে উঠেছেন বা বোধহীন হয়ে উঠেছেন, তারা বলছেন যে স্যার 5 বছর করে বলার চেষ্টা করেছে। আর একই সঙ্গে কিছু একেবারে ইসলামকে বেচে, ধর্মকে বেচে যারা সমাজে কর্তৃত্ব নিয়েছেন বিভিন্ন সময় এবং জেলেও গিয়েছেন, এরকম এই যে ধরেন মুফতি ইব্রাহিমের মতো মানুষজন, যারা রীতিমতো রসুলের সঙ্গে কম্পেয়ার করেছেন এই ডক্টর ইউনূসকে। আর একটা বড় সাপোর্টার গ্রুপ হচ্ছে কারা? তারা হচ্ছেন বিদেশে বসে থাকা, বিদেশের শিক্ষিত জনগোষ্ঠী। তারা মনে করেন যে তারা সহজে কিছু পদ পদবি এই সরকারের মধ্যে
পাইতে পারেন। অর্থাৎ এই যে ধরেন ফয়েজ আহমেদের মতো মানুষজন যারা ধরেন দেশের বাইরে ছিলেন, কোনো কোম্পানিতে কাজ করতেন, তাকে এনে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, বা XYZ কে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই শিক্ষিত এক্সপ্যাট্রিয়েট যারা, তারা এই সরকারকে, তাদের ভিন্ন ন্যাশনালিটি থাকতে পারে, বা তারপরেও তারা এটা এই সমর্থনটা দেন, এবং তারা চিন্তা করেন যে তারা বাংলাদেশের দূরে থেকেও বাংলাদেশকে ইনভলভ করার জন্য সামওয়ার তারা চান যে বাংলাদেশের পলিটিক্সে তাদের রোলটা আরো স্ট্রং করতে। সো তারাও সমর্থন দেন। এবং এখন আসেন, এই মানুষগুলোকে কি আসলে ডক্টর ইউনূস খুব একটা গুরুত্ব দিবে? আমি মনে করি না যে খুব একটা গুরুত্ব দিবে, কারণ ডক্টর ইউনূস আমার কাছে মনে হচ্ছে খুবই প্র্যাগম্যাটিক, অ্যাটলিস্ট কিছু বিষয় উনি প্র্যাগম্যাটিক। এবং আপনি এই দিনে দেখবেন যে উনি ওনার পাশে ওই মানুষগুলোকে বসিয়েছেন যাদেরকে উনি দীর্ঘমেয়াদে চেনেন এবং যাদেরকে চিনতেন, এবং চেনার ফলে তাদের উপর একটা ট্রাস্ট তৈরি হয়েছে বলে তাদেরকে নিয়েছেন। তার মানে ডক্টর ইউনূস যে ডিসিশনগুলো নিয়েছেন, খুবই ইফেক্টিভ ডিসিশন এখন পর্যন্ত নিয়েছেন তার কাছে। লেটস টক অ্যাবাউট দ্য উপদেষ্টা মণ্ডলীকে আমি দেখেছি যে এর বাইরে যে সরকার পরিচালনা করে তার ভেতরে একটা বড় অংশ হচ্ছে উপদেষ্টারা আমার কাছে মনে হচ্ছে তিন ভাগে বিভক্ত। এক, যারা আমি বলি যে মাঝারিও গ্রুপ, অর্থাৎ ফরাদ মাঝার, তার যে কাছাকাছি মানুষগুলো, তার ঘনিষ্ঠজন যারা, তার ওয়াইফ, তার বন্ধু, তার দীর্ঘদিনের সতীর্থ, তার সঙ্গে রাজনীতি করেছেন যারা, তারা হচ্ছে একটা ঘরানা যারা ঘোরতরভাবে বিএনপি বিরোধী। একসময় তারা বিএনপির ঘাড়ে ভর করেছিল, এবং বিএনপি যখন তাদেরকে এক পর্যায়ে তাদেরকে ছেড়ে দিয়েছে, এবং তারা সামওয়াট আমার কাছে মনে হয় যে তারা কোনো না কোনোভাবে 111-এর একটা বড় অংশ। যেমন ধরেন নুরুল ইসলাম ভূঁইয়া, ছোটন, ওনারা হচ্ছেন, অনেকেই মনে করেন যে তারা এই 111 মানে অনুঘটক হিসাবে যারা কাজ করেছেন। তারপরে আসেন সুশীল সমাজের একটা অংশ, যারা ধরেন সমাজে একটা ফেস ভ্যালু ক্রিয়েট করেছেন, তারা এই আন্দোলনে সরাসরি কোনো ভূমিকা পালন করেছেন কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই, তারা আন্দোলনের সময় একটা পোস্ট করেছেন কিনা, বা একজনকে ফোন করে যে রাস্তায় নেমেছেন কিনা, বা একটা পানিয়ে খাইয়েছেন কিনা, সেটা কোনো খোঁজ খবর নাই, কিন্তু তারা একটা বড় অংশ হিসেবে সরকার করছেন, কারণ তাদের কিছু যোগ্যতা আছে। আরেকটা হচ্ছে যে আমাদের ছাত্রদের ভিতরে নাহিদ একটা বড় ফেস ছিল, এবং মাহফুজ হচ্ছে এই যে ইয়াং তিনজনের ভিতরে সবচাইতে ম্যাচিউর এবং সবচাইতে প্রুডেন্ট আপনি বলতে পারেন, শিক্ষা দীক্ষা জ্ঞানগুলোর ভিতর দিক দিয়ে। এবং আমি তিনজনের সাথে যদি কথা বলে আমাকে র্যাঙ্ক করতে হয়, তাহলে মাহফুজ, দেন নাহিদ, দেন আসিফ। এখন নাহিদকে সরিয়ে দেওয়ার পরে যেটা হয়েছে যে ছাত্রদের যে ঐক্যতা ছিল, সেই মানে বা ভয়েসটা ছিল ক্যাবিনেটে, সেটা কিন্তু অলমোস্ট চলে গেছে। বিএনপির একজন নেতা আমাকে খুব সুন্দর, মানে একজন খুবই সিনিয়র নেতা আমাকে বলেছে, স্ট্যান্ডিং কমিটির নেতা, তিনি আমাকে বলেছিলেন যে ভাই, সরকার তো চালা এখন সুন্দর মানুষে, এই সুন্দর যে দুজন মানুষ আছে তারাই এখন সরকারকে সবকিছু করছে। আমি আর তাদের নাম বলছি না, কারণ তারা দুইজনই আমার খুব পছন্দের। এদেরকে আসলে যদি আপনি দেখেন, পিনাকি আসলে এখানে কোথা থেকে আসলো? পিনাকি আসলো মূলত এই যে পলিটিক্যাল রিস্ট্রাকচারিং হয়েছে, এইখানেই হচ্ছে খেলাটা। অর্থাৎ এই ছাত্রদের যে দল বা ছাত্রদের যে অংশগ্রহণ, এইগুলোর ভেতর দিয়ে পিনাকির এক আবির্ভাব ঘটেছে। অর্থাৎ পিনাকির যে মানুষগুলো যারা এখন সরকারের কি পজিশনে বসে আছে, বা তাদের সঙ্গে দীর্ঘদিনের একটা ট্রাস্টেড রিলেশন সে তৈরি করেছে, তাদের অন্যতম প্রধান মানুষটি হচ্ছে নুরুল ইসলাম ভূঁইয়া, ছোটন। এই ছোটনই আসলে একটা বড় রোল প্লে করে। আপনি যেটা ছোটন চিন্তা করে বা কাজ করছে, সেটারই স্পোক্স পারসন হয় হচ্ছে আপনার পিনাকি ভট্টাচার্য। এবং পিনাকি প্রোপাগান্ডা শুরু করার আগে একটা ঘটনা ঘটছে। জানুয়ারি মাসে পরে আমি খবর পাইছি যে ছোটন তার লোককে পাঠাইছে অবসরপ্রাপ্ত অফিসারদের কাছে। অবসরপ্রাপ্ত অফিসার যারা চাকরি বাকরি বিভিন্ন সময় হারাইছে, বা তাদের চাকরি নিয়ে বিভিন্ন সময় শেখ হাসিনার সময় সমস্যা হয়েছে, তাদের একটা সংগঠন মোটামুটি গড়ে উঠছে, তারা বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট করছে, তারা চাকরি ফিরে পেতে চায়, বা তাদের অনেকে বরখাস্ত হয়েছে, তাদের সেগুলো ফেরত পেতে চায়। সেইখানে সে তার লোককে পাঠায় বলছে যে তোমরা সেনাবাহিনীর প্রধানে পদত্যাগ চাও, এবং তারা এটা ইনসিস্ট করার চেষ্টা করছে, এবং এমন ভাবে সিস্টেমটা করছে। এবং একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আমাকে বলছে যে ভাই, আমার কাছে তো সোজন নিজে আসতে পারে না, সে সাহসও তার নাই, আইসা তার লোককে দিয়ে আমার কাছে এই কাজটা করছে। তার মানে আপনি দেখেন যে সে কত জায়গায় খেলছে। এবং এর ভিতরে অনেক সময় শোনা যায় যে যখন তার লোকজনকে সে কনভিন্স করতে পারে না, বিভিন্ন ভাবে বোঝাইতে পারে না, তখনই আমার ধারণা যে সে তার বেস্ট বাড়ি হিসেবে খুঁজে পাইছে পিনাকি ভট্টাচার্য। কিন্তু পিনাকি ভট্টাচার্য সাথে এরকম শোনা যায় যে পিনাকি ভট্টাচার্য সহ আরো কয়েকজন ইউটিউবারের সাথে এই সরকারের একটা অংশ অবশ্যই মানে খুবই ক্লোজ একটা গ্রুপ
আপনার মিটিংও করেছে। এবার আপনি দেখেন পিনাকি ভট্টাচার্য সাথে যে সরকারের একটা যোগাযোগ আছে সেটা তো সে নিজেও স্বীকার করছে, এবং সেই যে সেনাপ্রধান এবং বিএনপির বিরুদ্ধে এগুলো করাচ্ছে, তারাই যেটা করাচ্ছে এটা নিশ্চিত বোঝা যায় যখন এই ব্যাপারে পিনাকিকে থামানোর জন্য বা পিনাকির বিষয়ে পিনাকিকে বোঝানোর জন্য সরকারের ভিতর থেকে কোনো উদ্যোগ নাই, এবং সরকারের কি উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কিনা বা নাই। ধরেন আমি ধরে নিলাম যে সরকার একটা খুবই নিরপেক্ষ একটা অবস্থান আছে, সে কোনো সুযোগ নেবে না। কিন্তু আমার প্রশ্নটা হইল যে সে নিল না, তা সরকারের পক্ষ থেকে নিল না, কিন্তু সরকারের কাছের লোকরা যায় পিনাকিকে তাহলে উস্কায় কেন? পিনাকির লাইন, পিনাকির বক্তব্য, এই সরকারের বক্তব্য বয়ান সব এক হয়ে যায় কেমনে? ছোটন একাই কাজটি করে না। ছোটন হ্যাজ এ ভেরি গুড টিম, তার লোকগুলো বিভিন্ন এই যে রিফর্ম কমিশন গুলোতে আছে। এবং ছোটনটা আসলে কি করে, ছোটনটা যে ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো হয় না, সেই রাজনৈতিক দলগুলোর ভিতর দিয়ে জাতীয়তাবাদী যে শক্তিটা আছে সেইটাকে আলাদা করে তাদের মতো করে একটা নয়া বয়ান তৈরি করার চেষ্টা করে। যেমন তারা গণ অধিকার পরিষদের সঙ্গে তারা এটা করেছিল, এবি পার্টির সঙ্গে তারা বসেছিল, এবি পার্টিকে বোঝানোর চেষ্টা করেছে, এবি পার্টি যখন বুঝতে পেরেছে তারা তাদের মতো করে সরে এসেছে, এবং এখন হচ্ছে তারা এনসিপির উপরেও ভর করেছে। এনসিপি হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছে এবং তারা তাদের মতো করে যে তাদের যে পলিটিক্যাল স্ট্রাকচারিং সেটা তারা নিজেদের মতো করে শুরু করেছে। এদের সাথে আসলে কারা জড়িত? এই ছোটদের সাথে জড়িত হচ্ছে যে খলিলুর রহমানের মতো মানুষগুলো। খলিলুর রহমানকে আপনার হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটে বা পাওয়ার স্ট্রাকচারে আপনি নতুন দেখছেন, কিন্তু তারা কিন্তু অনেক পুরানো মানুষ। যেমন ধরেন আমার পলিটিক্যাল বন্ধুরা বলছে, যখন রেজা কিবরিয়ার সঙ্গে নূরের সংঘাত বা সংকট শুরু হয়, এই খলিলুর রহমান, এই ছোটন, তারাই কিন্তু এটা ফিক্স আপ করার চেষ্টা করেছিল। তার মানে নতুন ঘটনা না। এবং রেজা কিবরিয়ার নিয়ে আসাটা রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ, এবং তারা ভেবেছিল যে আওয়ামী লীগে বিএনপির একটা কম্বিনেশন করে রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং সেটা আসলে তারা খুব একটা করতে পেরেছেন এটা আমার কাছে মনে হয়নি। বরঞ্চ রেজা কিবরিয়া হারিয়ে গেছেন। কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনি খুব ভালো ইংরেজি বলেন, খুব ভালো বিদেশি কানেকশন আছে, দিস আর নট দ্য কোয়ালিটি। দ্য কোয়ালিটি ইজ যে আপনি গ্রাসরুটের সঙ্গে গ্রাসরুটের পাবলিক পালস বুঝতে পারেন কিনা, এবং সেটা কতটুকু আপনাকে ইম্প্যাক্ট করে, এবং আপনি সেই ভয়েসটা কত নিতে, তারপরে আপনি ন্যাশনাল লেভেলে আপনি ওইটাকে কতটুকু এক্সেস করেন। সেটা রেজা কিবরিয়ার একদমই ছিল না। এবং তার প্র্যাকটিক্যাল নলেজ যাই থাকুক না কেন, তার কানেকশন দিয়ে আমার কাছে মনে হয় না যে সে পলিটিক্যাল লিডার হিসেবে বাংলাদেশ, তাকে টেকনোক্র্যাট হিসেবে ঠিক আছে, কিন্তু এমপি হওয়ার মতো যে পরিশ্রম উনি করতে পারবেন বলে আমার মনে হয়। তাদেরকে ইম্পোর্ট কারা করেছিল? এই খলিলুর রহমান, এই ছোটনটাই কিন্তু তাকে ইম্পোর্ট করেছিল বাংলাদেশের রাজনীতি, বাট ইট ডিডন্ট ওয়ার্ক। তাহলে এদের তাত্ত্বিক গুরু হচ্ছে ফরহাদ মাঝাররা। তাদের কিন্তু বিভিন্ন স্টেক আছে, কারণ হেফাজতের ভেতরে হেফাজতের ন্যারেটিভ কি হবে তারা কিন্তু বিল্ড করতে পারেন। তারা যদি চান যে ইসকনের ন্যারেটিভ চেঞ্জ করতে হবে, তারা সেটাও করতে পারেন। সেই অল ন্যারেটিভ আছে। তাহলে এই মানুষগুলো কেন এখন এরকম করছে? কেন তাদের লক্ষ্যবস্তু হয়েছে বিএনপি এবং সেনাবাহিনী? আসুন সেই বিষয়টা দেখার চেষ্টা করি। তারা বিএনপিকে আক্রমণ করছে কারণ তাদের ভেতরে, আমার কাছে মনে হচ্ছে তাদের একটা বড় ভয় হচ্ছে, বিএনপি এতদিনে বুঝতে পেরেছে যে তাদের যে ভুলগুলো তারা অতীতে করেছে, সেই ভুলগুলোর কিছু কিছু মাস্টার মাইন্ড হচ্ছেন এরা। এবং এই বিএনপি যে রাজনৈতিক দল হিসেবে খুব একটা মানে জনপ্রিয় দল, বা তার যেটা বিশাল সমর্থন করে, বা আমি যে বিএনপি বাংলাদেশ জিন্দাবাদ করে পাগল হয়ে যাবো, আই এম নট লাইক দ্যাট। বাট আই ডু ফিল যে বিএনপির অনেক ল্যাপস আছে এবং বিএনপির অনেক ভুল ত্রুটি আছে, এবং বিএনপি যদি এইবারও শুধরাতে না পারে, হয়তো বিএনপি কলাপস করবে। বিএনপি হয়তো আর 10 বছর বড় জোর চলতে পারবে, তারপরে বিএনপি মানুষ তেমন একটা গুরুত্বও দিবে কিনা আই ডাউট। বা কংগ্রেসের মতো সিচুয়েশন হতে পারে, ইন্ডিয়ার কংগ্রেসের মতো সিচুয়েশন হতে পারে। কিন্তু বিএনপি যে রাজনীতিতে একটা অবস্থান সে তৈরি করতে পারছে, মানুষের কাছে যাইতে পারছে, এবং সেই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সে এগিয়ে নিতে চাচ্ছে, এইটা আমার কাছে মনে হয়েছে যে এই যে ছোটন, ফরহাদ মাঝার বা পিনাকিদের মাথা গরম করে দিচ্ছে, এবং এইটাকে তারা ভাঙতে চাইতেছে। এবং এই কারণে দেখবেন যে এভরি আদার ডে পিনাকি তার ভিডিওতে বিএনপিকে নিয়ে ধোমায় বলতেছে। এবং আমি একটা হিসাব করছিলাম যে এইটা উনি প্রথম শুরু করছেন কখন জানেন? খালেদা জিয়ার সঙ্গে যখন সেনাপ্রধান দেখা করছে, তার বাসায় গেলেন লন্ডনে যাওয়ার আগে, ওইটা না এই যে সরকারের মানে যারা গুটিবাজ উপদেষ্টা আছে, এই গুটিবাজ উপদেষ্টাগুলোর মাথা গরম করে ফেলছে। আরে সেনাপ্রধান তার বাসায় গেছে, তার কোনো পোর্টফোলিও নেই। আরে ভাই, সে সেনাপ্রধান, সাবেক সেনাপ্রধানের ওয়াইফ, সেই প্রোটোকলেও তো তার বাসায় যাইতে পারে। হ্যাঁ, আপনি সেনাকুঞ্জে নভেম্বরের 21 তারিখে কি সংবর্ধনা দিলেন, সেই প্রোটোকলেও তো সে যাইতে পারে। ওইটা ভাবতেছে, উনি ভাবতেছে যে আরে বিএনপি যদি দ্বৈত শাসন চালু করে ফেলে, যে কারণে তারেক রহমান কিন্তু আসতেছে না, কারণ তারেক রহমান যেই মুহূর্তে বাংলাদেশে আসবে, দেশে তো দ্বৈত শাসন শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমি ওই প্রসঙ্গে আবার না যাই। বিএনপি যে দাঁড়াইছে, বিএনপির যে অবস্থান, এইটাকে
এই সরকার দ্বৈত শাসন মনে করতেছে, এবং এই সরকারের যেহেতু কোনো সাকসেস নাই, সে যে কোনো কিছুতে অ্যাচিভমেন্ট তার দেখাইতে পারতেছে না, এই কারণে তার ভেতরে খালি একটা ভয়। যখনই দেখছে যে সেনাবাহিনী হচ্ছে খালেদা জিয়ার কাছে গেছে, আপনি খেয়াল করে দেখেন, আপনি পিনাকির ভিডিওগুলো দেখবেন, তার আগে শুধু একটা ভিডিও আছে যে জেনারেল ফখরুজ্জামানকে নিয়ে, যে তিনি সিসির মতো হইতে চান, এবং দেখছে যে তিনি সিসির মতো হইতে চান না, কারণ সিআই এর একটা প্রতিবেদন আছে, এটা 80-র দশকে করা, সেখানে জেনারেলরা, আর্মি সিনিয়র জেনারেলরা সিআইএর অফিসিয়ালদেরকে, ডিপ্লোমেটদেরকে বলতেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি রাজনীতিতে যাওয়াটা আর সে দেখতে চায় না, কারণ এতে সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এবং এটা খুব ক্ষতিগ্রস্ত হয়। ফলে এখন সেনাবাহিনী কিন্তু একটা ওভারহলিং এর ভিতরে আছে, যারা ধরেন একদমই ভারতপন্থী ছিল, একদমই পলিউটেড ছিল, তাদেরকে জেনারেল ওয়াকার এসে আস্তে করে নিউট্রালাইজ করে ফেলছেন, এবং অনেকেই ভারতে পালাই গেছেন বা চলে গেছেন, হোয়াট এভার ইট ইজ, অনেকে জেলের ভিতরে আছেন। বাদ বাকি যারা আছেন তারা হয়তো সুযোগে এটা করছেন বা কোনো উপায় পান নাই তাই এরকম করছেন, তাই তাদেরকে কিন্তু এখন একটা এক ধরনের রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে আছে। কিন্তু যখন জেনারেল ওয়াকারুজ্জামান এই প্রসেসটাকে করছেন এবং উনি তার আর্মিকে ডিফেন্ড করার চেষ্টা করতেছেন, তখনই শুরু করে দিছে এই পিনাকি ভট্টাচার্য যে আর্মিকে ধরো। এবং খেয়াল করে দেখেন যে আর্মিকে নিয়ে উনি বেশি বেশি ভিডিও বানানো শুরু করছে জানুয়ারি মাস থেকে, এই যে ভিজিটটা করলেন খালেদা জিয়ার যে ভিজিট এরপরে, এবং তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। তারা সেনাপ্রধানকে মনে করতেছে যে ডক্টর ইউনূস শুধু বলছে, উপদেষ্টা এগুলো বলে নাই, তার মানে তাকে নিয়ে তারা এক ধরনের আতঙ্কের ভিতরে আছে। সেনাপ্রধান কি দখল করে নিবে? সেনাপ্রধান কি এইটা করবে? সেনাপ্রধান ওইটা করবে? সেনাপ্রধান কি করবে যদি সেইটা বুঝতো, তাহলে শেখ হাসিনার কি পতন হইতো? সেনাপ্রধান তার দায়িত্ব যেটা আছে, আমি মনে করি এখন পর্যন্ত উনি সেটাই করবেন, কারণ তিনি জানেন তার যে জনপ্রিয়তা আছে সেটা বিকজ উনি ডেমোক্রেসির পক্ষে, জনগণের পক্ষে দাঁড়াইছেন, এবং উনি ইদি আমিন হইতে চাবেন এটা আমি মনে করি না, বা উনি সাদ্দাম হোসেন হইতে চান এটাও আমি মনে করি না। উনি বেসিক্যালি একেবারে সুন্দর একটা দেশ দেখতে চান, এবং সেই স্টাবিলিটির জন্য উনি ট্রাই করে যাচ্ছেন, এটা আমার ধারণা, আমি যতটুকু ওনাকে বুঝি বা চিনি, আমার কাছে সেটাই মনে হয়েছে। ছোটন গ্যাংরা তাকে আক্রমণ করার একটা বড় কারণ আছে, কারণ পিনাকির যারা এই বয়ানগুলো লিখে দেন, বা পিনাকি মামার যারা এই বয়ানগুলো লিখে দেন বা স্ক্রিপ্ট লিখে দেন, তারা খুব ভালো করে জানেন যে ডক্টর ইউনূসের এই সরকার চলাকালীন সময় যখন ইউএন এর রিপোর্ট আসছে, ইউএন এর রিপোর্টে যখন সাবমিট করা হয়েছে, সেনাপ্রধান যখন তার সেনাবাহিনীকে ডিফেন্ড করছে এবং সে যে হিউম্যান রাইটস অ্যাবিউজ করেনি এইটা যখন করছে, তখন এই সরকার চিন্তা করছে, আরে আর্মিকে তো আমি কন্ট্রোল করতে পারতেছি না, আর্মি সেনাপ্রধান তো বুক তাবড়ায় বলে যে আমার আর্মি এটা করে নাই, আমার আর্মি এটা করে নাই। তো এরকম মানে তারা নিজেদেরকে পলিটিক্যাল লিডারশিপ বলছে, তারা কিন্তু পলিটিক্যাল না, তারা এনজিও বাজ। আপনি দেখেন খেয়াল করে, তারা এনজিও বাজ, বা সরি টু সে, তারা এনজিও করছে সারা জীবন, এবং দুই একজন ব্যর্থ রাজনীতিবিদ আছেন, তারা চাইতেছেন যে পলিটিক্যাল মাস্টারিটা তারা আবার নিবেন। তো পলিটিক্যাল মাস্টারি তো ডক্টর ইউনূস দেখাইতে পারে না, পলিটিক্যাল মাস্টারি দেখাবে পলিটিশিয়ান, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখাইতে পারেন, সেটা নাহিদ ইসলাম দেখাইতে পারে যদি সে ভবিষ্যতে এমপি মন্ত্রী বা এমপি হইতেও পারে, বা রাজনীতিবিদ সাইফুল হকের মত ভাইরা ওনারা দেখাইতে পারেন, কিন্তু এরা তো দেখাইতে পারেন। এখন ওনারা চিন্তা করতেছে যে ওই জিনিসটা আসবে এবং তাদেরকে বিশাল একটা জায়গায় নিয়ে মানে পলিটিক্যাল লিডারশিপে নিতে পারে, যেহেতু তারা নিতে পারেনি, এবং সেখানে জেনারেল ওয়াকার তার আর্মিকে ডিফেন্ড করছে, তখনই তাকে নিয়ে তাকে করে প্রোপাগান্ডা শুরু করছে আমার পিনাকি মামা। তারপরে দেখছে যে এই সিস্টেমটা তো আমার হবে না, কারণ সেনাপ্রধানের যে ক্ষমতা আর উপদেষ্টার যে ক্ষমতা, এর ভেতরে আমি যদি এমন একটা প্যাচ না লাগাই দিতে পারি যেটা দিয়ে আমি বুঝাইতে পারবো, শুনো মিয়া, ডিফেন্স মিনিস্ট্রি কিন্তু আমি একজনকে দিব, তাহলে কারে দিব? খলিলুর রহমানকে দিতে হবে, যার নিয়ে ইতিমধ্যে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। খলিলুর রহমানকে এইখানে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ খলিলুর রহমানকে দিয়ে, খলিলুর রহমান হচ্ছে ট্রাস্টেড টু কে, এই যে ছোটন গ্যাং এদের সাথে হচ্ছে সে ট্রাস্টেড, এবং এটা পুরানো দীর্ঘদিনের, এবং এরা কিন্তু প্রথমে এই খলিলুর রহমান কিন্তু বিএনপির সাথে কিছুদিন ছিল, বিএনপির বিভিন্ন টলিসিতে করছে বলে বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমাকে জানাইছে, কিন্তু তারা এখন ফুললি ইউটার্ন নিছে, বিএনপির সিক্রেটটা তারা নিয়ে বিএনপির এগেনস্টে এখন সমানে কাজ করে যাচ্ছে। তারা সামনাসামনি বলতেছে যে ভাই আমরা কিন্তু বিএনপির লোক, অনেকে মনে করে ভাই তো বিএনপির লোক, কিন্তু আসলে না। তারা যে কাজটা করতেছে, তারা সেনাবাহিনীকে একটা এনিমি লাইনে রেখে বিএনপি এবং সেনাবাহিনীর ভেতরে এক ধরনের ব্যারিয়ার তৈরি করে সামনে যাতে কি করে তাদের যে সরকারের অস্তিত্বটাকে বেশি শক্তিশালী করা যায় সেটা করার চেষ্টা করতেছে, এবং তাদের যে পলিসিগুলা, সেটা ওয়েস্টকে বোঝানো, জাপানকে বোঝানো, ইন্ডিয়াকে বোঝানো, সেইগুলোকে ইমপ্লিমেন্ট করার তারা চেষ্টা করছে। এতে একটা জিনিস মাথায় দেখেন, এটার একটা বড় অংশ আমি বুঝতে পারি, যেটা হচ্ছে খুব সূক্ষ্ম, কারণ তারা এদের ভিতরে যারা আছেন তারা কেউ রাজনৈতিকভাবে সরকার গঠন করবে বা দীর্ঘমেয়াদে সরকার গঠন করে থাকতে পারবে এরকম কোনো সুযোগ তাদের নাই। ইভেন
তাদের রাজনৈতিক পপুলারিটিও নাই। যেমন ধরেন এর ভিতরে একজন উপদেষ্টা আছেন, 1991 সালে উনি নির্বাচন করেছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী যে সে 70,000 ভোট পেয়েছিলেন এবং উনি পেয়েছিলেন 249 ভোট। তাহলে এই মানুষটা যখন ক্ষমতার সবচাইতে পাইভোটাল রোল প্লে করতেছেন, সে তো তার সব আইডিওলজি দিয়ে সেই 70,000 ভোটকে ফেরত আনার জন্য চেষ্টা করছেন এবং এই কারণে তারা বিএনপিকে যেভাবে কাউন্টার করার চেষ্টা করছেন, একই সঙ্গে আর্মিকে কাউন্টার করার চেষ্টা করছেন, করে জামাতকে তারা প্রমিনেন্সে নিয়ে আসতেছেন। এবং জামাতকে প্রমিনেন্সে খুশি করার জন্য আমার কাছে কেন যেন মনে হয় যে আওয়ামী লীগকে তারা তড়িঘড়ি করে যে ওনারা ব্যান করার বা তার কার্যক্রম ব্যান করার যে কাছে করছেন, জামাতকে খুশি করার জন্য। কারণ জামাতকে যদি ওনারা এটা করতে পারেন, জামাত তাদের একদম গ্রিপে থাকবে, তারা তাদের মতো করে কথাবার্তা শুনবে। তা না হইলে তো তাদের যে এখন যে পপুলারিটি দিনকে দিন কমতেছে, সেটা তো তারা আসলে খুব বেশি একটা কাজে লাগাতে পারবে না। এখন এইখানে জামাতকে কেন আনার বিষয়, জামাতকে আনার দুইটা বিষয় আছে এখানে। একটা হইতেছে ওয়েস্টার্নরা মনে করে যে জামাত একটি ইসলামিক মডারেট দল এবং এই দল যদি কোনোভাবে ক্ষমতায় আসে, তাদেরকে দিয়ে ওয়েস্টের লোকজন যে পরিমাণ এবং ট্যালেন্ট দিয়ে তারা যেভাবে কাজ করাইতে পারবে, একটা ন্যাশনালিস্ট ফোর্স লিবারেল ডেমোক্রেটিক একটা পার্টিকে দিয়ে এইভাবে কাজ করাইতে পারবে না। আমার কাছে মনে হয় এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ফর দেম টু ব্রিং দিস পাওয়ার ওর টু ফ্যাসিলিটেট। এবং তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্যটা হচ্ছে জামাতকে যদি এখন আমরা ক্ষমতায়িত করতে পারি এবং বিএনপিকে যদি কিছুদিন রাজনীতি থেকে দুর্বল করতে পারি, সেক্ষেত্রে জামাত যে শক্তিশালী হয়ে উঠবে, এই জামাতে বিএনপিকে কাউন্টার দিতে পারবে। ঠিক আছে? এবং সেই ধরনের প্রেক্ষাপট তারা তৈরি করতে চায়। এই জন্য আপনি দেখবেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনে চলে গেছে এবং দেখবেন ডক্টর ইউনূস কিন্তু 3 বার 3 রকম বলেছেন। এবং ডিসেম্বর থেকে জুনে যাওয়ার পেছনে একটা কাজ করেছেন আমাদের এই রেজনা আপা কোনোভাবেই জুনের আগে নির্বাচন দিতে পারেন। এখন শোনা যাচ্ছে এটা এপ্রিল মাসে হবে। তো যদি এপ্রিল মাসে হয়, তাহলেও কি জামাতকে তারা চায় যে একটা ক্ষমতায়িত করা, এবং ক্ষমতায়িত এই ক্ষমতায় দিতে পারলে তাদের জন্য যেটা সুবিধা হবে, তারা যতটুকু জামাতের উপর লেভারেজ রাখতে পারবে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে জামাতে একটা বড় সুবিধা হবে, জামাতকে দিয়ে ওয়েস্টের পাশাপাশি এই দেশের মানুষের যারা এখন ক্ষমতায় আছেন, একটা পপুলিস্ট পার্টি, ইসলামিস্ট পপুলিস্ট পার্টিকে যদি আমরা সামনে রাখি, তাহলে পপুলিস্ট অনেক আইডিয়াকে ইমপ্লিমেন্ট করা যাবে। হ্যাঁ, ধরেন আমি রাখাইন একটা রাষ্ট্র তৈরি করব, সেই রাখাইনের রাষ্ট্রের কথা করছে, সেখানে একটা লং টার্ম ওয়ার তৈরি করব, সেটা জামাত আমাকে সমর্থন করবে। হ্যাঁ, তো এই ধরনের কাজগুলো ইভেন এখানে যে সেক্টরিয়াল ভায়োলেন্সও হয়, তাহলে সেটা ইন্ডিয়ার এখানে উপকার আছে। ইন্ডিয়ার উপকারটা হলো যে বাংলাদেশে যদি ইসলামিক ফোর্সকে আমি রাইজ দেখাইতে পারি, তাহলে সুবিধা হচ্ছে ওইখানে যে মুসলমান আছে তাদের উপর নির্যাতনের বৈধতা আমি দেখাতে পারবো। কারণ এখানে ওইটা বলবো যে দেখো বাংলাদেশের সংখ্যালঘুরা আতঙ্কের ভিতরে আছে, ভয়ের ভিতরে আছে, তাহলে ভাই তোমার দেশের মানুষের ধরে পিটাইলে আমার জাস্টিফিকেশন আছে। অর্থাৎ ইন্ডিয়াতে বসে মুসলমানদের উপরে নির্যাতন করাটা তখন আরো জাস্টিফাই হবে। আমি এখন যেটা বুঝতেছি যে এই সব কিছু করা, এই যে সেনাবাহিনীকে নিয়ে কন্টিনিউয়াস প্রোপাগান্ডা, এবং আপনি দেখবেন, আপনি জাস্ট টালি করে দেখবেন কতগুলা ভিডিও ডক্টর পিনাকি ভট্টাচার্য বানাইছে বিএনপি, এবং প্রত্যেকটা দিন উনি করতেছেন। আমি যে জানি যে ভাই বিএনপি ভালো দল না, বিএনপিতে আমি কোনোদিন ভোটও দিই নাই। হ্যাঁ, বিএনপিতে ভোট দিব কিনা এটাও কোনো ঠিক নাই। আপনি আর্মি ঠেকাইতে চান নাকি আর্মির বিরুদ্ধে আপনি প্রোপাগান্ডা চালাইতেছেন এই কারণে যাতে আর্মির ভিতরে 75 পরবর্তী যেরকম একের পর এক কু হয়ে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধ নিধন হয়েছে, সেটা আপনি ফেরত আনতে চান? মামা, আপনি সত্যি করে কন্ত, আপনার গবেষণক মানুষ, আপনার প্রোপাগান্ডা মেকানিজম তো খুবই স্ট্রং। সেনাবাহিনী থেকে আপনি ব্লাডশেড দেখতে চান? তাহলে এইসব গুজব কেন ছড়ান? আপনি যাদের পারপাস সার্ভ করতেছেন তারা কারণ না, তারা শুধুমাত্র নিজেদের সার্ভিস নিচ্ছে, তারা ক্ষমতায় গেছে থাকবে এবং ডক্টর ইউনূসকে তারা ডুবাই দিবে। আমি কাজটা করেন না। দেশে আপনি থাকেন না, আপনার বাচ্চারা নিয়ে গেছেন, বউ বাচ্চা ফ্যামিলি সবাই এখানে আছে, সুখে শান্তিতে এখানে দিন কাটাইতেছেন। কিন্তু আমার দেশে যে মানুষগুলো আছে না, গরিব মানুষের পোলাপান, আমরা তো দেশ ছেড়ে যাইতে পারবো না। আমাকে লাগিয়া এইরকম অকাম করেন না। এটা যখন করতেছেন না, আমাদের কষ্ট লাগে কেন জানেন? তো এইগুলোর মধ্য দিয়ে আপনার বদ মতলব হাসিল হয়। মাইন্ডসে মনে মনে আপনারে কয় আপনি ভারতের দালাল, আপনি ভারতের আসল এজেন্ডা পূরণ করেন। আপনারা আন্দোলন কইরা কাদের মোল্লার ফাঁসি দিচ্ছেন। ভালো থেকেন মামা, দেশবাসী ভালো থেকেন। আসসালামু আলাইকুম।